কনকনে শীতের মধ্যরাতে 25 বছর বয়সী এক যুবক এক গভীর জঙ্গলের মধ্যে দিয়ে দ্রুত পায়ে হাঁটছে। ছেলেটির কাঁধে ছিল একটা বস্তা, সেটা নিয়ে তার গন্তব্যের দিকে যাচ্ছে। ছেলেটির গড়ন ছিল বাকি 8-10টা ছেলের স্বাভাবিক গঠনের মতো, তবে তার সমস্যা ছিল শরীরের চামড়া নিয়ে। সে অস্বাভাবিক রকমের কালো, চোখগুলো ছিল বড় বড়। সমাজের খুব কম মানুষ তার সাথে মিশত। ছেলেটাও খুব লাজুক, আর এই লাজুক চেহারার আড়ালে সে একটা ভয়ঙ্কর কাণ্ড করে বসে। কাঁধে যে একটা বস্তা, সেই বস্তায় একটা যুবতী মেয়ে। বস্তা নিয়ে যাওয়ার সময় সে এই শীতের রাতে বেশ ঘেমে যায়। ভয় আর ক্লান্তি দুটোই ভর করেছিল তার মাঝে। জঙ্গলে হাঁটতে হাঁটতে সে একটা পুরনো বাড়িতে ঢুকলো। সাধারণত জঙ্গলের এত গভীরে খুব কম মানুষই আসে, আর আসলে এই বাড়ির ধারে কাছেও আসে না। কিন্তু ছেলেটা সেই মেয়েকে নিয়ে বাড়িটাই ঢুকলো। বাড়িটা ছিল সেই পুরনো আমলের এক জমিদারের। এখন এটা বসবাসের অযোগ্য। শেষ কবে এখানে কেউ আসছে তা কেউ জানে না। বাড়িটা 2 তলা আর 4 কোণা বিশিষ্ট, আর বাড়ির মাঝে ছিল একটা উঠান। ছেলেটা মেয়েটাকে উঠানে রেখে বাড়িটাতে এক প্রকাশ তাল্লাশি চালায় ভালো আর গোপনীয় রুম খুঁজতে। টর্চ চালিয়ে অনেকক্ষণ খোঁজার পর সে বাড়ির উত্তর দিকে দালানের নিচের তলায় একটা গোপন রুম খুঁজে পায়। সেই রুমের দরজা অন্যান্য দরজার চেয়ে শক্ত ছিল। রুমে ছিল না কোনো জানালা, তেমন কোনো জিনিসপত্র না থাকায় রুমটাও পরিষ্কার ছিল। ছেলেটা ওই মেয়েটাকে এনে এই রুমে রাখলো। এদিকে টর্চ লাইটের আলো ফুরিয়ে এলো। মেয়েটার জ্ঞানও ফেরেনি তখন। রাতের বাকি সময়টা অন্ধকারে কাটালো ছেলেটি। দেয়ালে পিঠ ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছিল। যখন চোখ খুলল তখন রুমের মধ্যে মৃদু আলো, আর সে আলোতে দেখতে পেল মেয়েটা ঘরের এক কোণে বসে তার দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। ছেলেটি দ্রুত উঠে দাঁড়ালো, দরজা লাগিয়ে বাইরে আসলো। তখন সূর্য পূর্ব দিকে উঠে গেছে। সে চলল তার কাজের জায়গায়। ছেলেটা তাদের গ্রামের পাশে ছোট্ট একটা বাজারে সাইকেল গ্যারেজে কাজ করে। আজ সে গ্যারেজে আসতে বেশ দেরি করে ফেলেছে, তাই মালিক একটু কড়া ভাষায় বলল, আজ আসতে তো দেরি হলো কেন শাহরিয়ার? পেট খারাপ হয়েছে। আজ পেট খারাপ, কাল মাথা ব্যথা, এমন করলে কাজ করা লাগবে না তোর। আমি কবে আপনার কাছে ফাঁকি দিয়েছি? সব কাজ তো করি। 3টা নতুন সাইকেলের অর্ডার এসেছে, নে তাড়াতাড়ি কাজ শুরু কর। শাহরিয়া কাজে লেগে পড়ল। অনেকক্ষণ একটানা কাজ করার পর মালিকের কাছে গিয়ে বলল, আমার একটা কথা ছিল। কি কথা? আমার কিছু টাকা ধার লাগবে। কত লাগবে? 1000 মতো। এত টাকা তুই কি করবি? আচ্ছা, একটা কাজ। 2 দিন পর কাজে ফিরলি, তোর আবদার 2 দিন ছুটি দিয়েছিলাম ঘুরতে যাবার, এখন আবার টাকা? আমার খুব দরকার। তোর দরকারের এত কিছু দেখি না। তোর মা বাপ নাই, তুই বড় হয়েছিস এক ফকিরনি বেডির কাছে। একবার টাকা নিয়ে কি ফকিরনির মতন লোভ জাগছে? চাইলেই টাকা পাওয়া যায়? আপনি আমার অতীত নিয়ে এত টানাটানি করেন কেন? টাকা দিবেন না, সরাসরি না করে দিলেই তো হয়। আমি তো কাজ করে আপনার কাছে 1000 টাকা নেই না, শুধু খাবারের টাকা দেন। আমি বছরের পর বছর কাজ করে গেছি, আপনাকে কিছু বলেছি? আহা, রাগ করিস কেন? তুই টাকা নিয়ে কি করবি সেটা বললেই তো হয়। আমার একটা সাইকেল লাগবে, বাড়ি থেকে এখানে আসতে অনেক হাঁটতে হয়। ও এই কথা, আগে বললেই হতো। তুই এক কাজ কর, ভাঙা পুরনো একটা সাইকেল ঠিক করে তুই নিয়ে নে। এর জন্য তোর কোনো টাকা দিতে হবে না। যা এখন কাজ কর, আমি একটু বাইরে যাব। শাহরিয়া দুপুরের দিকে ঘণ্টাখানেক বিশ্রাম পায়। এই 1 ঘন্টার মধ্যে সেই জঙ্গলের মাঝে গিয়ে ফিরে আসা অসম্ভব। তাই একটা নতুন সাইকেল নিয়ে রওনা হয়। দোকানের মালিক ছিল না, তাই এই সাহস করেছে সে। শাহরিয়া তার বাড়িতে না গিয়ে ওই মেয়েটার জন্য খাবার আর পানি নিয়ে জঙ্গলে আসে। বাড়িটাতে প্রবেশ করে সেই ঘরের দরজার তালা খুলিয়ে দেখে মেয়েটা বসে আছে। রুমের মধ্যে খাবার আর পানি রাখতেই মেয়েটা বলল, আমি এখানে কেন? মেয়েটা অনেকটা ভয়ে বাচ্চাদের মতো করে বলল। ও রাতে জবাব দিব। শাহরিয়া দরজা লাগাতে গেলে মেয়েটা বলে, আমার ওয়াশরুম যেতে হবে। ঠিক আছে। শাহরিয়া মেয়েটাকে একটা জায়গা দেখিয়ে দিল। বাড়িটার বাথরুমও ছিল ভাঙাচোরা আর ব্যবহারের অযোগ্য। মেয়েটা ওয়াশরুম শেষ করে আসার পর সেই ঘরে ঢুকিয়ে দিয়ে শাহরিয়া বলল, আমি সন্ধ্যার একটু আগেই ফিরবো, আর প্যাকেটে খাবার আছে। শাহরিয়া গ্যারেজ থেকে শরীর খারাপের কথা বলে বিকেলে ফিরল, তাও আবার নতুন সাইকেল নিয়ে। তার জমানো কিছু টাকা ছিল, সেগুলো দিয়ে আরও কিছু খাবার
চার্জের লাইট আর বাড়িতে পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে টিউবওয়েল সরানোর ব্যবস্থা করলো। সেই গোপন ঘরের দরজার তালা যখন খুলল তখন গুটগুটা অন্ধকার। শাহরিয়ার রুমে সেই চার্জার লাইট জ্বালিয়ে রুমে আলোর ব্যবস্থা করলো। সব কাজ শেষ করে সে বেশ ক্লান্ত। আমার তার বাড়ি থেকে লেপ কাঁথা নিয়ে আসছে এই রাতে। শাহরিয়া দেয়ালে পিঠ ঠেকিয়ে যখন ক্লান্তি নিঃশ্বাস ছাড়ছে, অপরদিকে মেয়েটি ভয়ে কাচুমাচু হয়ে আছে। শাহরিয়া বলল, নাম কি? তোবা। এখন থেকে আপনি এখানেই থাকবেন। আমাকে এখানে এনেছেন কেন? কে আপনি? আমাকে বাসায় যেতে দিন। আপনাকে আমার খুব ভয় লাগছে। ভয় নেই, বেশি দিন রাখবো না তোকে, শুধু একটা মাস। না, আমাকে ছেড়ে দিন। আর আমি তো ছিলাম বাসে, আপনার পাশের সিটে। আপনি আমাকে এখানে নিয়ে আসছেন কিভাবে? সবার মাঝে থেকে তোকে চুরি করে নিয়ে আসছি, কেন আনলেন? প্রতিশোধ নেওয়ার জন্য। আমি কি করেছি? তুই সবার মাঝে আমায় অপমান করেছিস, আমার দোষ ছিল তা। আমারে থাপ্পড় মেরেছিস, আমি কিছুই বলতে পারিনি। আমি দেখতে পারো না, তাই আমার পাশের সিটটা হওয়া সত্ত্বেও তুই বসতে চাসনি, তাই তোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য নিয়ে আসছি। এই এখন ভয়ে চেহারা এমন বানিয়ে রাখছিস কেন? তখন তোর খুব দেমাগ ছিল, এখন তোর দেমাগ কই? প্লিজ আমাকে ছেড়ে দিন। খায়েশ মিটিয়ে তারপর তোর ভাগ্য খারাপ, তাই বাসটা অ্যাক্সিডেন্ট করেছিল আর তোকে নিয়ে আসার একটা সুযোগ পেয়ে যায়। তুই আমার ইচ্ছে মতো আমার কাছে থাকবি, যেদিন আমার মন চাইবে আমি তোকে ছেড়ে দিব। তুবা কান্না করেই চলেছে। শাহরিয়ার ধমক দিয়ে বলল, এই কান্না বন্ধ কর, তুই এই রুমে থাকবি। এটা কোন জায়গা আর কোথায় এনেছি তোকে এটা বলবো না, শুধু এটা জেনে রাখ, দিনের বেলায়ও মানুষ ভয় করে এইখানে আসতে, তাই যত চেষ্টাই করিস লাভ নেই। আমি তোর থাকার জন্য বাথরুমটা কোনো রকম ঠিক করছি, সাথে টিউবওয়েলটাও। আপনি তো দরজা লাগিয়ে চলে যান, তাহলে আমি বাইরে যাব কিভাবে? সকাল দুপুর রাতে তো আমি আসবই। হুম। তোর এই ফেসটাই আমি দেখতে চেয়েছিলাম। তোর মাঝে ভয় দেখে আমার খুব ভালো লাগছে। শোন, তোর বাড়িতে যাওয়ার চিন্তা ভুলে যা, আর আমার সামনে ছেড়ে দেন, বাড়ি যাব এসব বলবি না। আমার রাগ হলে এখানে খুন করে মাটি দিয়ে দিব, কেউ জানতেও পারবে না। তুবা ভয়ে আরো জড়সড় হয়ে যায়। সে বুঝতে পারে এখানেই হয়তো তার জীবনের শেষ সময় কাটাতে আসছে। ছেলেটা হয়তো তাকে একদিন মেরেই ফেলবে। এই শোন, আমার দিকে তাকা। তুবা তাকালো। তুই প্রেম করেছিস? না। মিথ্যা বলবি না। না, করি না। কেন? আমার বিয়ে ঠিক হয়ে আছে তাই। কখনো করেছিস? না। এত সুন্দরী হয়েও প্রেম করিসনি? না। দেখি, আমার দিকে তাকিয়ে কথা বল। বারবার মাথা নিচু করছিস কেন? তুবা মাথা উঠালো। তুই দেখতে শুনতে খুব ভালো, আমি এখন থেকে তোর সাথে অবৈধ সংসার করব। কথাটা শুনে তুবা কান্না করতে থাকে। কিছু সময় পার হবার পর শাহরিয়া একটা একটা চট বিছিয়ে তার উপর কাঁথা দিয়ে একটা বিছানা করে নেয়। বিছানা ঠিক করার সময় তুবা একপাশে দাঁড়িয়েছিল। তুই তো বড়লোক ঘরের মেয়ে, তুই ঠান্ডা সহ্য করতে পারবি না, তাই তোর জন্য এই ব্যবস্থা। আশা করি ঠান্ডা লাগবে না। তুবা সেইভাবে ঠাই দাঁড়িয়ে আছে। নে শুয়ে পড়, আলো কমে আসছে। আর আপনি কোথায় ঘুমাবেন? তোর কাছে। না। কি না? আমি তো বললাম তোর সাথে অবৈধ সংসার শুরু করব, তোর সাথে বাজে কিছু করব। নে শুয়ে পড়। আমাকে মাফ করা যায় না? আমি ঘ্যান ঘ্যান করতে মানা করছি। সাথে সাথে তুবা লেপের মধ্যে ঢুকে শুয়ে পড়ল। তুবাকে অবাক করে দিয়ে শাহরিয়া বেশ দূরত্ব বজায় রেখে মাথার নিচে একজোড়া জুতো নিয়ে শুয়ে পড়ল। আর তার পেটের নিচে ছিল না কোনো বিছানা, না চটের কোনো আস্তরণ। তুবা বলল, আপনার ঠান্ডা লাগবে না? তোর দরদ দেখানো লাগবে না। হুম। আমি মন চাইলে তোর কাছে যাব, হতে পারে এখন বা কিছুক্ষণ পর। সময় যত গড়াতে লাগলো চার্জার লাইটের আলো ধীরে ধীরে নিভতে লাগলো। এক পর্যায়ে সেটা নিভে গিয়ে পুরো রুম অন্ধকার হয়ে যায়। এদিকে তোমার ঘুম আসছে না ভয়ে। না জানি কখন ছেলেটা তার সাথে খারাপ আচরণ শুরু করে। অনেকটা সময় পার হবার পর তুবা ভয় ভয় বলল, আপনি জেগে আছেন নাকি ঘুমিয়ে পড়ছেন? কি হয়েছে? রুম অন্ধকার। তো কি হয়েছে? আমার ভয় লাগছে। কথা না বলে চুপচাপ শুয়ে থাকুন। কি মানুষ রে বাবা, একবার তুই করে বলে, একবার আপনি করে বলে। আবার সকালে কাজ আছে, চুপ থাকতে বলেছি। ওকে ওকে। সকালবেলা
শাহরিয়া ঘুম থেকে উঠে দেখে মেয়েটা উঠে বসে আছে। কখন উঠছেন? অনেক আগে। ও, খাবার আছে, খেয়ে নিন। আমি খেয়ে নিয়েছি। বাইরে যাওয়া লাগবে। আমি ফ্রেশ হয়ে আসছি। আমাকে বলেননি কেন? আপনি তো ঘুমাচ্ছিলেন। হুম। শাহরিয়ার উঠে গ্যারেজে যাবে সেই সময় তুবা বলল, এখন কোথাও যাওয়া হচ্ছে? কাজ করতে। তো আমি এখানে একা কি করব? বসে থাকবেন? আমার ভয় করে অনেক। কাল আমাকে অনেক কষ্ট দিয়েছেন, এখন আমাকে সাথে নিয়ে যান। কি বলেন এইগুলো? আপনাকে কেন সাথে নিয়ে যাব? আরে ভাই, আপনি একটা মেয়েকে নিয়ে শুধু শুধু এভাবে কষ্ট দিচ্ছেন কেন? আর আমি বুঝছি আপনি আমার সাথে খারাপ কিছু করতে পারবেন না। সকাল সকাল উঠে আমি অনেক কিছু বুঝেছি। কি বুঝেছেন? আপনার অভিনয়। কাল খুব ভয় দেখাচ্ছিলেন আমাকে, তাই না? বলেছিলেন কি কি যেন করবেন। আমি তো কাল সব বললাম, নতুন করে আবার শুনতে যাচ্ছেন? আপনি খারাপ কিছু করলে অনেক আগেই করতেন, এত খাতির যত্ন করতেন না। সমস্যাটা আমাকে বলুন। সে অনেক কথা। আপনাকে কাজে যাওয়া লাগবে না, আমাকে বলুন। আমাকে এখানে আনার উদ্দেশ্য কি আপনার? শাহরিয়া পাগল পাগল ভাব নিয়ে সে পূর্বের মতো দেয়ালে পিঠ লাগিয়ে বসলো। এদিকে বিছানায় বসে লেপ মুড়ি দিয়ে আছে। শাহরিয়ার কথা শোনার জন্য গভীর মনোযোগে শাহরিয়ার দিকে তাকিয়ে আছে। শাহরিয়া বলল, আসলে আমি কাল যা বলেছি সবই সত্যি, কিন্তু আপনার উপর আমি কোনো রাগ করিনি। তো কি জন্য নিয়ে আসছেন আমাকে? ভালো লেগেছে আপনাকে। মানে পাগল নাকি আপনি? হুম, সবাই তাই বলে। সত্যি আপনাকে অনেক ভালো লেগেছে। আচ্ছা, আমাকে যে আপনি এখানে নিয়ে আসছেন জানেন আমি কে? না। আমার বাবা পুলিশ সুপার। এবার শাহরিয়া ভয় পেতে শুরু করলো। আমি একটা কারণে রাগ করে একাই বাসা থেকে বের হয়ে আসছিলাম। তার আমার জন্য আলাদা একটা প্রাইভেট কার আছে। আমি বাসে চলাফেরা করি না, মেজাজ ঠিক ছিল না, তাই কখন কার সাথে কি করেছি আমি নিজেও জানি না। হুম। কি আপনি তো ভালো ছেলে, এগুলো করা কি ঠিক হয়েছে? না। এখন কি করবেন? আপনি চলে যান। কোথায় যাব? আপনার বাসায়। না, দেখি আপনি কেমন খাতির যত্ন করেন আর আমার সাথে কি কি করেন। আমি যা করতে চাই সেটা হবে না। দেখি বলেন কি করতে চান। না থাক। আমার সাথে খারাপ কিছু করবেন? না। তাহলে? আমি চাই আমাকে কেউ খুব পছন্দ করুক, তার সবটা দিয়ে আমাকে ভালোবাসুক। কেন, আপনার ভালোবাসার অভাব? ভালোবাসার মানুষ নেই? না, আমার কেউ নেই। ভালোবাসার মানুষ তো দূরের কথা। আমি আমার মা বাবাকে দেখিনি। পাশের গ্রামে এক মহিলার কাছে বড় হয়েছি। আবার যখন 10 বছর বয়স তখন তিনি মারা যান। তারপর থেকেই আমি একা পথে পথে ঘুরে বড় হয়েছি। ও আচ্ছা, একটা কথা বলি। হুম, বলুন। আপনি ঘুরে ঘুরে এত কালো হয়েছেন, তাই না? না, আমি জন্ম থেকেই এমন কুঞ্চিত। ও আচ্ছা, কথা বাড়িয়ে আর কি হবে। আপনি এক কাজ করুন, আপনাকে আমি বাস স্ট্যান্ডে নিয়ে যাই। কেন? আপনি বাসায় চলে যান। আমি এখান থেকে গেলে আপনি ধর্ষণ মামলায় অভিযুক্ত হবেন। আমি তো কিছুই করিনি। কিন্তু আমি বাসায় যাবার পর তো সব বলে দিব। আমি এই ব্যবহারের জন্য ক্ষমা চাচ্ছি। না, ক্ষমা আমি করব না। তাহলে আমি শেষ। আমি আপনার সাথে এখানে থাকতে চাই। সে কি, কেন? আমার সকাল থেকে খুব খুব ভালো লাগছে। আমি নিজের ইচ্ছে মতো চলতে পারছি, কাউকে কোনো কৈফিয়ত দিতে হচ্ছে না। যান্ত্রিক জীবন থেকে অনেকটাই দূরে। আপনাকে এই কাজের জন্য ধন্যবাদ দেওয়া উচিত। শাহরিয়া হেসে বলল, এসব কথা ছাড়ুন। আমি যা করতে চেয়েছিলাম পারবো না। আমি একা আছি, একাই ভালো। আচ্ছা, আপনি যা করবেন আমি তাতেই রাজি। রোম্যান্স করবেন? মজা নেন আমার সাথে, তাই না? আমি চাই আমাকে কেউ ভালোবাসুক। আপনি কি আমায় ভালোবাসেন? না। তাহলে আমি জানি আমি ভুল করেছি। আমি ইচ্ছে করে আপনাকে কষ্ট দিয়েছি। আমি বুঝতে পারিনি যে এভাবে ভালোবাসা হয় না। আপনার মাথা আসলে পুরোটাই খারাপ। আচ্ছা, দরজা খোলা থাকলো, আপনি চলে গেলে যেতে পারেন। আমি যাচ্ছি না। আমি এখানে আর আসবো না। আসতে হবে, আর আপনি এমনিতেই আসবেন। হঠাৎ দরজায় কারো নক। বাইরে থেকে কেউ জোরে জোরে ধাক্কা দিচ্ছে। শাহরিয়া জানে এখানে কারো আসার কথা নয়, কিন্তু এই সময়ে কে এলো এখানে? নানান প্রশ্ন শাহরিয়ার মাথায় ঘুরপাক খাচ্ছে। ভয় তার গলা শুকিয়ে আসছে। শাহরিয়ার ভয় পাওয়ার দেখে তোমার অবস্থাও খারাপ। এখন মনে হচ্ছে দরজা বাইরে থেকে ভেঙে ফেলবে কেউ। এই অবস্থা দেখে শাহরিয়ার দরজা খুলল আর দেখলো তার দোকানের মালিক। দরজা খুলে শাহরিয়াকে দেখে মালিকের অট্টহাসি। সে উকি দিয়ে মেয়েটাকে দেখলো, তারপর শাহরিয়ারের দিকে তাকিয়ে বলল, কিরে, ভালোই আনন্দে আছিস? তোরে দেখে তো কেউ ভাববই না কেউ এমন কাজ করতে পারিস। শাহরিয়ার ভয়ে থামছিল।
তুই দোকানে যা, আমি একটু আনন্দ করে আসি। আপনি যা ভাবতেছেন সেটা না। কি কি বললি তুই? আমি যেটা ভাবছি সেটা না। তবে যাই বলিস, তোর পছন্দ আছে, মালটা কিন্তু। মাল বলবেন না, আপনি কথা সাবধানে বলুন। কি কি তুই আমাকে কথা সাবধান বলতেছিস? আমি এখন যদি সবাইকে এইটা জানাই, ব্যাপারটা কি হবে? তুই তো শেষ হয়ে যাবি। শোন, আমি তোর মাল, দুঃখিত, তোর জিনিসকে কিছুই করব না। সারাদিন আজ একটু আদর নেব। এই যে চাবি, এটা নিয়ে যা। আমার কথা কি কানে যায়নি আপনার? আরে, তুই আমাকে ধমক দিচ্ছিস? ভাবা যায়। শোন শোন, রাগ করিস না, একটু সময় তো। উনি আমার ভালোবাসা, আপনি সাবধানে কথা বলুন। সাবধানে কথা না বললে কি করবি রে? কথা বাড়াস না, দেখি আমাকে ঢুকতে দে। আপনি এটা জানলেন কি করে? কি জানলাম কি রে? তুই যে এখানে আছিস এইটা? হ্যাঁ। তুই প্রতিদিন হেঁটে যাস, হঠাৎ তো সাইকেলের দরকার, টাকার দরকার, আমি কি বুঝি না? আমি জানি তুই কিছু একটা করেছিস, তাই তোকে ফলো করছিলাম। ফলো করাটা বৃথা যায়নি, আজ দিনটা বেশ আরামে এসে যাবে। শাহরিয়ারের মালিক কথাটি শেষ করতে না করতেই শাহরিয়ার মালিকের নাকের বরাবর একটা ঘুষি দেয়। লোকটা বাইরে মেঝেতে পড়ে যায়। পাশে থাকা ভাঙা কাঠ দিয়ে শাহরিয়ার এলো পাথারি মারতে থাকে। এক পর্যায়ে মাথা ফাটিয়ে ফেলে। এদিকে তুবা ভয়ে কান্না করে ফেলেছে। শাহরিয়া বলল, এখন এখানে থাকা যাবে না, চলেন পালাতে হবে। কোথায় পালাবো? আমি জানি না, তবে গ্রাম থেকে চলে যেতে হবে। এক কাজ করুন, আপনি আপনার বাসায় চলে যান, আমি আমার মতো কোথাও যাই। না না, আমাকে সাথে নিন। শাহরিয়ার আর তুবার সেই জঙ্গল থেকে পালিয়ে যায়। শাহরিয়ার আগে থেকে চেনা একটা রাস্তা ধরে শহরের দিকে এগিয়ে যায়। শহরের একটা রাস্তার মোড়ে দাঁড়ানোর পর, দেখুন, এখন পর্যন্ত যা হয়েছে সব আমার জন্যই হয়েছে। আমি সব কিছুর জন্য সরি। এখন আপনি আপনার বাসায় চলে যান। আমি তো চাইলাম আপনার কাছে থাকতে। এই, আপনার মাথা খারাপ নাকি? আমার কাছে কোনো টাকা নেই, এখন আমাকে রাস্তায় সময় কাটাতে হবে। আপনি কি রাস্তায় থাকবেন? না। তো বাসায় যান। সত্যি যাব? হ্যাঁ। তুবা খুশিতে একটা লাফ দিল। শাহরিয়ার বুঝতে পারলো না তুবা কেন এত খুশি। একটা প্রাইভেট কার ভাড়া করলো দুজনে। গাড়িতে তুবাকে উঠিয়ে দিয়ে শাহরিয়া বলল, ভালো থাকবেন তাহলে। তুবা কিছু বলল না। শাহরিয়ার দেখল তোমার এক ভিন্ন রূপ। সে তার দিকে তাকালোই না। শাহরিয়ার গাড়ির সামনে এসে ড্রাইভারকে বলল, আপনি দেখে নিয়ে যাবেন, আর ভাড়া উনি নেমে দিয়ে দিবেন। এরপর গাড়ি ছাড়লো। শাহরিয়ার গাড়ির দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর চোখের আড়াল। সময় না, সন্ধ্যা নামার আগেই তোবা বাসায় আসে। তোবাকে দেখে বাসার সবাই কান্না শুরু করে দেয়। কি হয়েছে সেটা জানতে চায়। তোবাকে খোঁজার জন্য তারা অনেক কিছু করেছে। এখনো মিডিয়াতে তোবার খোঁজ এর খবরটা তাজা। তোবা তার বাবাকে আলাদা করে ডেকে নিয়ে পুরো ঘটনাটা বলল। তারপর বলল, ছেলেটা আমার সাথে খারাপ কিছু করেনি, কিন্তু আমি যদি অভিনয় না করতাম আমার সাথে কিছু করতো। তুমি ওকে আজকে রাতেই নিয়ে আসার ব্যবস্থা করো। আমি ওকে আমার বাড়িতেই তিলে তিলে মারবো। এদিকে শাহরিয়ার রাত কাটানোর জন্য একটা ল্যাম্প পোস্টের নিচে স্থান নিয়েছে। কোথা থেকে বড় একটা পলিথিন জোগাড় করে সেটা গায়ে জড়িয়ে নিয়েছে। মাথা নিচে দেওয়ার জন্য একটা ইটও এনেছে। এদিকে তুবার বাবা আলাদা কিছু লোক ঠিক করেছে শাহরিয়াকে তুলে নিয়ে আসার জন্য। তাদের সাথে তুবা আর তার বাবাও আসছে। শহরের ফুটপাত তন্ন তন্ন করে একটা সময় পেয়ে যায় শাহরিয়ারকে। শাহরিয়াকে চিনিয়ে দেওয়ার পর বেশ কিছু মারধর করে গাড়িতে উঠায় তারা। নিয়ে আসে তুবাদের বাসায়। এখানে একটা গোপন রুমে রাখা হয় তাকে। শাহরিয়ার বুঝলো না কেন তারা তাকে নিয়ে আসছে এখানে। পরদিন সকালবেলা সেই রুমের দরজায় শাহরিয়ারের সামনে দাঁড়ায় তুবা। শাহরিয়ার তুবাকে দেখে একটু খুশি হয়ে বলল, আরে আপনি আপনি এখানে কেন? তুই আগে চিন্তা কর, তুই এখানে কেন? আমাকে কিছু লোক মেরে ধরে এখানে নিয়ে আসছে। আমার জন্যই তুই এখানে? আমি তোকে উঠিয়ে নিয়ে আসছি। কিন্তু কেন? আমাকে তুই ধর্ষণ করবি, মেরে ফেলবি, আমাকে তুই শাস্তি দিবি, তাই না? দেখ আমার কি হয় এখন। আমি তো বলছিলাম সেগুলো এমনিই বলেছি। না, তুই এমনি বলিসনি। আমি তোর সাথে ভালো অভিনয় করে বের হয়ে আসছি। আর যদি আগে থেকে গরম থাকতাম তুই আগেই আমাকে শেষ করে দিতি। দেখুন, আপনি যেমনটা ভাবছেন ব্যাপারটা তেমন না। তুই আমাকে অনেক বাজে পরিস্থিতি ফেলে দিয়েছিস। আমি তোর সাথে যা যা করেছি সব অভিনয় ছিল। আমি অভিনয় না করলে তুই আমায় ছাড়তি না। তুই তো একটা পশু। তোর গায়ের রং যেমন কালো, তোর মন আরো বেশি কালো। শাহরিয়ার কিছু বলতে নিয়ে থেমে গেল। তোর উপরে যাওয়ার টিকিট কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবে।
না, ভালোই হয়েছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটা তো আশ্রয়ের জায়গা হলো। তুই কি মনে করেছিস ভালোভাবে থাকতে পারবি? 3 বেলা মার দেওয়ার জন্য লোক ঠিক করা আছে। ওরা আসবে, সময় করে 3 বেলা তোকে মারবে। আমি আগেই বুঝেছি। এদিকে তুবার ফিরে আসা নিয়ে আবার নিউজ করা হয়, আর আপডেট হিসেবে জানিয়ে দেওয়া হয় ব্যক্তিগত কারণে একটু আড়ালেই ছিল কয়েকদিন। এইসব ঝামেলা চললো আরও বেশ কয়েকদিন। এদিকে 3 বেলা করে শাহরিয়ার ওপর অমানবিক নির্যাতন চলতে থাকে। 3 দিন পর শাহরিয়ার অবস্থা দেখতে আসে তুবা। তুবা এসে দেখে শাহরিয়ার এক কোণে কোণঠাসা হয়ে শুয়ে আছে। তুবা ভাষা খারাপ করে শাহরিয়াকে ডাকে, ইশারায় তার দিকে এগিয়ে আসতে বলে। শাহরিয়ার পাইপটা ভেঙে ফেলেছে মারতে মারতে। শাহরিয়া তুবাকে কিছু বলতে পারছিল না, সে শুধু চোখের পানি ফেলছিল। কি রে কুত্তার বাচ্চা, আমি ডাকি তুই শুনতেছিস না? শাহরিয়া ভাঙা কণ্ঠে বলে। আমার পা ভাঙা, আমি অত দূর যেতে পারবো না। কি রে, এখন কেমন লাগছে? শাহরিয়া কিছু বলছে না, হাত দিয়ে 2 চোখের পানি মুছতেছে। তুই যেমন মানুষ, তোর শাস্তিও তেমন হয়েছে। মারবেনি তো? আবার জন্ম হয়েছে লোকের মুখের গালি শোনার জন্য, মার খাওয়ার জন্য। আমার যদি আজ মা বাবা থাকতো, তাহলে এভাবে আমাকে কেউ ধরে নিয়ে এসে মার দিতে পারতো না। জন্তু জানোয়ার আবার কান্না করে? তোর মা বেঁচে থাকলে তোর গায়ের রং দেখে তোকে আগেই মেরে ফেলতো। শাহরিয়া একটু হাসার চেষ্টা করলো, তারপর অন্যদিকে মুখ করে শুয়ে হাওমাও করে চিৎকার করতে লাগলো। তুবা সেখানে আর থাকলো না, চলে গেল তার রুমে। রুমে বসে শাহরিয়ার ব্যাপারটা নিয়ে ভাবছিল। সেখানে হঠাৎ তুবার ফুফাতো বোন রাইসা উপস্থিত। সে তুবার সমবয়সী, তুবাকে ভাবনায় দেখে বলল। কি রে, কি ভাবছিস? কোনো বিষয় নিয়ে চিন্তিত নাকি? আরে তুই কখন আসছিস? এই তো মাত্রই এসে তোর বিছানায় থামলাম। হঠাৎ এখানে? তোকে দেখতে আসলাম। খবর দিয়ে আসবি না? তোকে দেখতে হলে আবার খবর দিয়ে আসতে হবে? তা কোথায় গায়েব ছিলি সেটা আমায় বল। এমনি এক জায়গায় গিয়েছিলাম। এই মিথ্যে বলবি না, আমি তোর নারীর খবর জানি। বল আমাকে, বয়ফ্রেন্ডের সাথে ছিলি? আরে না রে, তাহলে? আমি জানি তোকে না বললে তুই থামবি না। শোন, আমাকে হয়তো তোরা আর কখনো পাইতি না। কেন কেন? আমাকে একটা ছেলে উঠিয়ে নিয়ে গিয়েছিল, এরপর পুরো ঘটনা বললাম। কি অদ্ভুত ঘটনা ঘটেছে তোর সাথে। জানিস, ছেলেটাকে আমি উঠিয়ে নিয়ে আসছি। বলিস কি? হ্যাঁ। কোথায় সে? রাখছি একটা ঘরে, বাবাকে বলার পর ওকে নিয়ে আসছে, আর এখন ওর বেহাল অবস্থা করছে। দেখি চল, আমি একটু দেখবো। না থাক, বদলোককে দেখতে নেই। না, আমি একটু দেখবো, ইচ্ছে হয়েছে। না চোরবান্দি তুই, দাঁত বের করে কেলানো বন্ধ কর। তুবা রাইসাকে সেই রুমের কাছে নিয়ে এসে দরজা খুলল। ওই যে দেখ শুয়ে আছে। ওই ছেলে? হ্যাঁ। এই ছেলে, এই। শাহরিয়ার মুখ ঘুরিয়ে তাকিয়ে দেখলো দুজন দাঁড়িয়ে। আরে ভাই, আপনি তো দেখতে ভয়ঙ্কর, আপনার কাজ কামও সেই রকম। আপনি আমার বোনকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন কেন? এখন দেখেন মজা কেমন লাগে। শাহরিয়ার চোখে তখনও পানি। এই ছেলেটা কান্না করছে কেন? অনেক পেটানো হয় তাই। আরে না, আমার মনে হয় ওর ক্ষুধা লাগছে। না, তা লাগবে কেন? প্রতিদিন রাতে খাবার দেওয়া হয় তো। একবেলা? হ্যাঁ। একবেলা খাবার দিয়ে কি একটা মানুষের দিন যায়? আরে ও তো মানুষ না, জানোয়ার। তোকে কিন্তু ও কিচ্ছু করেনি। এইভাবে শাস্তি দেওয়াটা ঠিক হচ্ছে না। বোনের থেকে ওর প্রতি দরদ বেশি, তাই না? আরে না, সেটা কখন বললাম? ঠিক সেই সময় একটা লোক আসলো শাহরিয়াকে মারতে। ম্যাম, আপনারা এখান থেকে যান। আপনি কে? আরে উনি তো এখন ওর দেখাশোনা করেন। এখন কি আপনার খাবার দিয়ে আসতে হবে? লোকটাকে উদ্দেশ্য করে রাইসা বলল। না তো। তাহলে কেন আসছেন? সময় করে এখন আসার কথা। আপনি এখন যান, কাল আসবেন। কি রে, তুই কি বলিস? আমি ঠিকই বলছি। একটা লোককে এভাবে শাস্তি দেওয়ার কি দরকার আছে? তাকে তো মেরে ফেলা হবে। তো এভাবে নির্মম কষ্ট দিয়ে মারতে হবে কেন? গুলি করে মারলেই তো হয়। না, ওকে কষ্ট দিয়েই মারবো। না, এই ভাই আপনি জানতো, কাল আসবেন। তুবা, ওনাকে তুই যেতে বল। বেশ কিছু সময় তর্ক করার পর তুবা সেই ভাড়া করা লোকটাকে চলে যেতে বলে। লোকটি চলে যাওয়ার পর, যা খাবার নিয়ে আয়। এগুলো কি হচ্ছে? আমি যা বললাম তাই কর। তোরা পরে যা করার করিস, এখন খাবার নিয়ে আয়। দেখ, এটা আমাদের ব্যাপার। আমি তো বলিনি আমার, তাই না? তুবার রাগ দেখিয়ে সেখান থেকে চলে গেল। রাইসা অনেকটু সাহস জোগাড় করে রুমের ভেতরে ঢুকলো।
শাহরিয়া বুঝতে পারেনি কে রুমে ঢুকেছে। পায়ের শব্দ শুনে শাহরিয়া হাউমাউ করে কান্না শুরু করে দেয়। রাইসা তখন বলে, আরে আরে ভয় পাবেন না, আমি মারতে আসিনি। শাহরিয়ার মাথা ঘুরিয়ে দেখল আমার ক্ষুধা লেগেছে। অনেক। আমি আপনাকে সেটা দেখেই বুঝেছি। আচ্ছা চিন্তা করবেন না, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি, একটু পর খাবার আসবে। আচ্ছা একটা কথা বলুন তো, জি বলুন। এভাবে আপনাকে মারধর করেছে, আপনি কি কিছু করেছিলেন? আসলে ওনার বিনা দোষে মারছে না, আমি ওই মেয়েটাকে তুলে নিয়ে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন তাকে একটু স্পর্শও করে দেখিনি। তো নিয়ে গিয়েছিলেন কেন? অন্য একটা ব্যাপার। আমাকে ভেঙে বলুন। না থাক, আবার আপনাকে বলে কোন ঝামেলায় জড়াই। আপনি না বললেও আমি শুনেছি। ইতিমধ্যে কাজের বুয়া খাবার আর পানি নিয়ে আসলো। রাইসার কথায় শাহরিয়া কোনো রকম নিজের শরীরটাকে সোজা করে বসে খাবার খেতে লাগলো। খাবার সময় রাইসা বলল, দোস্ত একটু আপনারই আছে, কিন্তু এত বড় কিছু করেননি। অন্য কেউ হলে তুবাস বেঁচে ফিরতো না। সে যাই হোক, আপনাকে একটা কথা বলি। জি বলুন। আপনাকে আমার ভালো লেগেছে, আপনার স্কিন টোনটা দারুণ, যদিও কালো তবুও দেখতে ভালো লাগছে। রাইসার কথায় শাহরিয়া খাওয়া বন্ধ করে বলল, কালো দেখতে কুঞ্চিত বলে এভাবে কথা বলছেন? আরে আপনি মন খারাপ করছেন কেন? আমি সত্যিই বলছি। মজা করবেন, এটা স্বাভাবিক। ছোট থেকে এরকম কথা শুনে বড় হয়েছে। আপনি ভাবছেন আমি মজা করে বলছি, আমি সিরিয়াস। আচ্ছা ম্যাম, এইগুলো কথা ছাড়ুন। আমি আপনাকে এখান থেকে নিয়ে যাব। আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ। ম্যাডাম, আপনি শুধু আমাকে এইখান থেকে মুক্ত করুন, আমি আপনার গোলাম হয়ে থাকব। আমার এখানে থাকতে ভালো লাগে না, ওরা অনেক মারধর করে। আচ্ছা আমি আছি, হার করবে না। সত্যি করবে না? না, আপনি খাবারগুলো খেয়ে নিন, নিশ্চিন্তে একটা ঘুম দিন, আমি দেখি আপনার জন্য কি করা যায়। শাহরিয়ার এবার একটু বিশ্বাস করতে শুরু করলো। রাইসা চলে যাওয়ার পর শাহরিয়া মেঝেতে বসে পায়ের ব্যথায় মা মা বলে চিৎকার করতে থাকে। একটু কান্না করে তারপর শুয়ে পড়ে। এদিকে রাইসা তুবার কাছে এসে বলে, তুই মামাকে বল শাহরিয়াকে ছেড়ে দিতে। দেখ, এমনিতেই বাবার শত্রুর অভাব নেই, এখন আরেকটা শত্রুকে এই অবস্থায় ছেড়ে দিলে সে আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসতে পারে। ছেলেটা এতটাও খারাপ না। সেটা আমি জানি। তো জেনে শুনে এমনটা করার কারণ কি? আমার রাগ আর যেতে থেকে করছে। সে যাই হোক, এখন তোদের এখানেই থামা উচিত। ক্ষমতা আছে বলে এমন রাগ জেদ তোদের মধ্যে আছে, না হলে এর ছিটে ফোটাও থাকতো না। আমাকে খোঁচা মেরে কথা বলছিস? আমি যা বলি সরাসরি। তো এখন কি চাস তুই? ছেলেটাকে ছেড়ে দে। আমি দিলেও বাবা দেবে না। তার থেকে অনুমতি নিতে হবে না। পরে উনি জানতে চাইলে কি বলবো? বলবি যে তুই ছেড়ে দিয়েছিস। যদি বলে কেন? তোর মন চেয়েছে তাই। আর কিছু কারণ উল্লেখ করবি যে ছেলেটা তোকে তুলে নিয়ে গেলেও তেমন কিছু করেনি, এই সেই বলে কাটিয়ে নিবি। তাও আমাকে কথা শোনাবে? এইটুকু তোর উচিত ছেলেটার জন্য। আর সে কিন্তু তোকে ভালোবাসে। তুই জানলি কিভাবে? আরে ঘটনা বলার সময় তুই তো বললি ছেলেটা তোকে ভালোবাসার কথা বলেছিল। হ্যাঁ, একবার বলেছিল। ছেলেরা একবার কাউকে মন থেকে ভালোবাসি বললে তার ক্ষতি করার কথা মাথায়ও আনে না। তুই নিশ্চিন্তে থাক, তোর ক্ষতিও করবে না। আচ্ছা, আমি ভেবে দেখি। আমার হাতে এত সময় নেই। তুই এত সিরিয়াস কেন? মানুষের কষ্ট আমার সহ্য হয় না, ওই ছেলেটার ক্ষেত্রে আমারও সহ্য হচ্ছে না। ঠিক আছে, আমি ওকে বের করে দিচ্ছি। দাঁড়া, আমি আগে গাড়ি কল করে নিয়ে আসি। তুই নিয়ে যাবি ওকে? কোথায় রাখবি? হ্যাঁ, আমাদের বাড়িতে। ফুপা ফুপি কিছু বলবে না? তারা তো আর চুপ থাকবে না, সব সামলিয়ে নিতে হবে। প্যারা আছে, তবুও এটা পারতে হবে। তুবার সহযোগিতায় রাইসা শাহরিয়াকে সেখান থেকে বের করে। তুবাদের প্রাইভেট কারে শাহরিয়াকে নিয়ে যাওয়ার সময় শাহরিয়ার অচেতন ছিল। ড্রাইভার বলল, উনি কে? তোমার ভাইয়া। ও, ওনার এই অবস্থা কেন? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই বাসাতে? হ্যাঁ, ছাদ থেকে পড়ে গিয়েছিল। তোমরা হসপিটালে যাই? না, বাসায় যাও। উনি তো অসুস্থ। ডাক্তার বাসায় আসবে, তুমি কথা না বলে দেখে শুনে ড্রাইভ করো। রাইসাদের বাসা তুবাদের বাসা থেকে 8 ঘন্টার পথ।
রাইসাদের বাসা শহরের মেইন রাস্তার সাথেই। বাসার গেটের সামনে গাড়ি থামিয়ে রাইসা বাসার মধ্যে ঢুকলো। বাসায় তার বাবা মা দুজনেই উপস্থিত ছিল। তাদের সামনে গিয়ে বলল, আমার একটা কথা ছিল, কি কথা? আগেই বলিনি। এটা তোমাদের মেনে নিতে হবে। তুই যা বলছিস তাই তো হয়। তুই কবে আমাদের কথা শুনছিস? তোমার কথা শুনিনি, তবে ব্যাটিক কাজ কখনো করিনি। আচ্ছা রাইসার মা, তুমি চুপ করো। মা আমার, তুমি বলো। আমি একটা ছেলেকে নিয়ে আসছি, তারপর? সম্পর্কে আমার বিএফ হয়। রাইসার মা কিছু বলতে নিবে তাকে থামিয়ে দিয়ে রাইসার বাবা বলল, ওকে আগে বলতে দাও। আচ্ছা তুমি তোমার কথা বলে শেষ করো। ওর একটা অ্যাক্সিডেন্ট করেছে, কয়েকদিন এখানেই থাকবে। দেখো, তুমি এত কম বয়সে মানুষের মাঝে চলতে শিখেছো, তুমি বড় বিজনেসও করো, তোমার মাথায় কি এতটুকু বুদ্ধি নেই? কেন, কি করলাম? সে অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে নিয়ে যাও, এখানে নিয়ে আসার কি দরকার? না না, রিস্ক হয়ে যাবে, তাকে এখানেই রাখতে হবে। আমার তো এখন সন্দেহ হচ্ছে, কোনো ক্রিমিনালকে বাসায় তুলছো না তো? রাইসার মেজাজ গরম হয়ে গেল। মেজাজ দেখিয়ে সেখান থেকে চলে আসলো। ড্রাইভারের সহযোগিতায় শাহরিয়াকে রাইসার বেডরুমের বিছানায় শুয়ে রাখলো। পুরো ব্যাপারটা সামনে থেকে পরখ করে দেখছিলেন রাইসার বাবা। রাইসা যখন তার রুম থেকে নিচে আসলো তখন তার বাবা তাকে বলল, যা ভেবেছিলাম তাই, ছেলেটাকে দেখে সাধারণ মানুষ মনে হচ্ছে না। ওর গায়ের রং একটু কালো। একটু না, ভয়ঙ্কর কালো। ছেলেটা ভালো। তুমি যে কাজটা ঠিক করেছো না, সেটা তুমি বুঝতেছো? আমি ঠিকই করেছি। আমার প্রতিবেশীদের এমন কি বলবো? বলবা মেয়ের জামাই। আমার মান সম্মানটা কি থাকবে? সেটা তো জানি না। রাইসা আর কোনো কথার উত্তর করল না। এদিকে নিজের বেডরুমে আসতেই রাইসা দুবার কল পেল। তুবা জানিয়ে দিল তার বাবা নাকি কিছু বলেনি। রাইসা কথাটা শুনে একটা বড় করে শ্বাস ছাড়ল। তারপর তাকালো শাহরিয়ার দিকে। ছেলেটার অবস্থা একেবারেই নাজেহাল। রাইসা শাহরিয়াকে জাগানোর জন্য তার মুখে পানি ছিটিয়ে দিল। শাহরিয়ার চোখ খুলতেই তার চোখের সামনে রাইসার হাসি মাখা মুখ ভেসে উঠল। শাহরিয়ার এদিক ওদিক তাকিয়ে দেখল অপরিচিত এক জায়গায়। শাহরিয়াকে চিনতে পারছে না সেটা রাইসা বুঝে গেল আর বলল, এখন আপনি আমার বাসায়, আমার বেডরুমে। হাই সর্বনাশ, আপনার বিছানায় ময়লা করে ফেললাম। কথাটা বলে শাহরিয়া গড়িয়ে ফ্লোরে পড়ে গেল আর ভাঙা পায়ে জোরালো ব্যথা পেল। হাই রে, আপনি এমন কেন? আমি কি বলেছি যে আমার বিছানা নোংরা হয়েছে? আমি কিছু মনে করলে আমার বিছানায় রাখতাম। আসলে আমার অবস্থা বেশ খারাপ আর অপরিষ্কার দেখতে পাচ্ছেন, আমাকে নিচে রাখলেই হতো। আপনাকে আমি এখানে নিয়ে আসতাম না। আমাকে শুধু রাস্তায় রেখে আসেন আর আমার সমস্যা নেই। আরে না, আমি কাল আপনাকে হসপিটালে নিয়ে যাব। আপনি এখন থেকে এখানেই থাকবেন। আপনাকে নিয়ে আসছি আমার বাবা মাকে দেখানোর জন্য, আর তাদের বলেছি আপনি আমার বিএফ। বিএফ মানে যেন কি? প্রেমিক, ভালোবাসার মানুষ। বুঝেছি, এইবারও আরেক ফাঁদে পড়লাম। এখন ওনারও আমাকে ছাড়বে না। এই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। তারা এটা মেনে নিয়েছে, আর এখন বিছানায় শুয়ে একটা ঘুম দিন। কাল সকাল সকাল হসপিটালে নিয়ে যাব। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দিতে হবে না। রাইসা একটু হেসে রুম থেকে বের হয়ে গেল। পরদিন সকালে শাহরিয়াকে হসপিটালে ভর্তি করানো হয় তার পায়ের চিকিৎসার জন্য। রাইসার সাথে থেকে সব করছিল। 2 দিন হসপিটালে সব রকমের দেখাশোনা করেছে রাইসা। 2 দিন পর শাহরিয়াকে রিলিজ করার পর এখন আপনাকে পায়ের জন্য 2 মাসের বেশি সময় রেস্টে থাকতে হবে। আপনি আমার জন্য অনেক কিছু করলেন, অনেক কষ্ট দিলাম আপনাকে। আরে ব্যাপার না, আমি এমনি। তবে হ্যাঁ, আমি কিন্তু আর আপনাকে সময় দিতে পারবো না। আমার 4টা শপ আছে, কয়েকদিন হলো তুমি যাওয়া হয়নি। এখন ওখানে সময় দিতে হবে। না জানে বাকিরা কি দিয়ে কি করছে। সব বলতে? দোকান আছে 4টা। ও বুঝেছি। হুম। আচ্ছা আমি তাহলে আসি। আসি মানে? এই ভাঙা পা নিয়ে কোথায় যাবেন? স্টিকের উপর ভর করে দেখি কোথাও যাওয়া যায়। আমার বাসায় যাবেন না? না, আপনার অনেক অসুবিধা করে ফেলেছি। আপনি 2 মাসের আগে ভালোভাবে চলতেই পারবেন না? অভ্যাস হয়ে যাবে। পাগল নাকি? আমার সাথে বাসায় চলেন। না থাক, একটু আগেই বললেন আমার জন্য দোকানে সময় দিতে পারেননি। আরে গাধা, সরি। শোনেন, আমি বলেছি দোকানে সময় দিতে হবে। আমি কি বলছি আপনাকে থাকতে দেব না? আমি আপনার সম্পর্কে দুবার কাছ থেকে শুনেছি।
আপনি তুবাকে বাঁচাতে গিয়ে গ্রামের ভিটে হারিয়েছেন। ওখানে গেলে মনে হয় না আর বেঁচে ফিরতে পারবেন। আমি আপনার একটা গতি করে দেব ইনশাল্লাহ। কিভাবে? আগে তো পুরোপুরি ঠিক হয়নি। আচ্ছা। তাহলে আমার সাথে আমার বাসায় যাচ্ছে। হুম। আপনার জন্য আমাদের বাসার ছাদে চিলেকোটে রুমটা ঠিক করেছি। আর হ্যাঁ, আমি কিন্তু আমার আব্বু আম্মুকে সব সত্যি বলে দিয়েছি। সব সত্যি মানে? এই যে আপনি আমার বিএফ না, জাস্ট সাহায্য করছি। ও হ্যাঁ, খুব ভালো করেছেন। থাকতে তো কোনো সমস্যা হবে না। যেখানে রাস্তায় থাকি সেইখানে। ওই আপনি কি যেন নাম বললেন? চিলেকোঠা। জানি না সেটা কি, তবে দালানে থাকা রাস্তায় থাকার চেয়ে অনেক ভালো। চলুন এখন বাসায় যাই। শাহরিয়া বাসায় ফিরে নতুন করে রাইসার বাবা মায়ের সাথে পরিচিত হয়। এরপর তার ছাদের এক পাশের সেই রুমটা দেখিয়ে দেওয়া হয়। রাইসা শাহরিয়াকে বলে দেয় সে যেন পা ঠিক না হওয়া পর্যন্ত উপর থেকে নিচে না নামে। তার খাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র বাসার কাজের মেয়ে দিয়ে যাবে। শাহরিয়ার নতুন জীবন শুরু করলো চিলেকোঠার বাসিন্দা হয়ে। সে প্রথম 2 দিন খুব কষ্টে কাটালো, সময় যেন তার যাচ্ছিল না। একদিন রাতে রাইসা শাহরিয়াকে দেখতে আসে। কি অবস্থা, কেমন আছেন? শাহরিয়ার শুয়েছিল, উঠে বসার চেষ্টা করলো। আরে আরে উঠতে হবে না। শাহরিয়ার তার বিছানায় বসতে বলল, আর সে এক পাশে সরে গেল। আমি বসবো না এখন। আপনার কি অবস্থা তাই বলে। এই তো ভালো। কোনো সমস্যা হচ্ছে কি? না, তবে কি? দিনটা বেশ বড় বড় লাগে। হাতে কোনো কাজ নেই, ছাদে গিয়ে বসে থাকা, আশেপাশের মানুষ দেখা, এগুলো ছাড়া কোনো কাজই নেই। কাজ করবেন সে উপায় তো নেই। আচ্ছা, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? আপনি তো লেখাপড়া করেননি তাই না? না। কোন ক্লাস পর্যন্ত পড়েছেন? গ্রামের স্কুল ক্লাস 5 পাস করেছি। তাহলে আপনাকে কিছু বই দেই, বই পড়ুন। স্কুলের বই? আচ্ছা, স্কুলে ভর্তি করিয়ে দেই আপনাকে। আরে না, কি যে বলেন আপনি। আমি এত বড় হয়েছি, স্কুলে পড়ার সময় কি আর আছে? আর সবাই কি বলবে? শোনেন, কিচ্ছু বলবে না। আপনি শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিয়ে আসবেন। না থাক, এগুলো ভেজালে না যাই। আপনি সমস্যা মনে করছেন কেন? আপনাকে আমি সুযোগ করে দিচ্ছি, জীবন নিয়ে ঘুরে দাঁড়ান। আমি আপনাকে পড়াবো, ক্লাস 9-এ ভর্তি করাবো আপনাকে। আর বাকি ক্লাসগুলো, মানে 6, 7, 8? সেগুলোও পড়বেন। কাজ নেই তো আপনার, স্কুলে যেতে হবে না। শুধু 10 পাসটা করেন, এরপর কলেজ। আমি পারবো না এত চাপ নিতে। চাপে না পড়লে মানুষের উন্নতি হয় না, বুঝলেন? আমি আপনার নতুন জীবনের শুরু করে দিচ্ছি, শেষ আপনি করবেন, আর বেশ ভালোভাবেই করবেন। আপনার অনেক টাকা নষ্ট হবে। বড় হয়ে দিয়ে দিবেন। আচ্ছা, দেখি চেষ্টা করে। এই তো গুড বয়। আচ্ছা, আমি তাহলে আসি। এরপর শাহরিয়াকে ভর্তি করানো, কাজ শেষে রাতে এসে পড়ানো, সব দিকে খেয়াল রাখতে শুরু করে রাইসা। শাহরিয়া নিজ চেষ্টায় দ্রুতই উন্নতি করছে। এদিকে তুবা একদিন রাইসাকে কল করে জানতে চায় শাহরিয়া এখন কোথায় আছে। রাইসা বলে দেয় সে শাহরিয়াকে সুস্থ করে ছেড়ে দিয়েছে, এখন কোথায় আছে সে জানে না। রাইসা তার বাবা মাকে নিষেধ করে দেয় যাতে তুবা বা তার পরিবার জানতে না পারে শাহরিয়ার তাদের কাছে আসছে। এদিকে 2 মাস পর শাহরিয়া প্রায় সুস্থ, টুকটাক হাঁটতে শুরু করেছে। সে তার লেখাপড়ায় দিনরাত শ্রম দিচ্ছে, সাথে বাসার টুকটাক কাজও করছে। রাইসা শাহরিয়াকে একদমই পরিবর্তন করে ফেলে। শহরের পরিবেশে চলা, পোশাক আশাকের পরিবর্তন, চলাফেরা, কথাবার্তায় পরিবর্তন আনে। শাহরিয়ার এই পরিবর্তন দেখে রাইসা নিজেও অবাক। শাহরিয়া ইচ্ছে করলে রাইসার চালানো 4টা দোকানের একটাতে কাজ শুরু করে বিনা বেতনে। এভাবে বেশ ভালোই চলছিল। একদিন শাহরিয়ার দোকানে বসে হিসাব কষছিল। হঠাৎ রাইসা এসে বলে, আজ সন্ধ্যায় বাসায় পার্টি আছে, আপনি দুপুরে একেবারে চলে যাবেন। পার্টি কি জন্য? আজ আমার জন্মদিন, সেজন্য ছোট্ট একটা পার্টির আয়োজন করেছি। ও, শুভ জন্মদিন। ধন্যবাদ। এদিকে রাইসার মুখে জন্মদিনের কথা শুনে শাহরিয়ার নতুন করে চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ জন্মদিনে কিছু একটা গিফট দিতে হবে রাইসাকে। ভাবতে ভাবতে শাহরিয়ার বাসায় যাওয়ার সময় চলে আসে। তার পকেটে একটা টাকাও নেই, কিছু যে একটা কিনবে সে উপায়ও নেই। সব চিন্তা একদিকে ফেলে মন খারাপ করে বাসায় ফেরে। রাইসা আগে থেকেই বাসায় ছিল, পার্টির জন্য রুমের মধ্যে সাজসজ্জার কাজ করছিল। শাহরিয়া তার কাজে সাহায্য করছিল। কাজ করতে করতে রাইসা খেয়াল করলো শাহরিয়া বেশ চুপচাপ আর তার মুখটা মলিন হয়ে আছে। কারণ জানতে চাইলে শাহরিয়া বলে, না,
কিছু হয়নি, এমনি চুপচাপ কাজ করছি। এই, আমি আপনার ফেস দেখে বুঝেছি। কি হয়েছে বলুন তো? কেউ কিছু বলেছে? না, কেউ কিছু বলেনি। তাহলে আমার কাছে কিছু লুকাবেন না। এইখানে না বলি? কয়েকজন ছিল যারা আলোকসজ্জা আর বাসার মাঝে সাজানোর কাজটা করছিল। তো কোথায় বলবেন? আমার রুমে গিয়ে। আচ্ছা চলুন। শাহরিয়া রুমে আসার পর সময় নেবেন না একদম, অনেক কাজ বাকি আছে। আমি আপনাকে কিছু দেব, কিন্তু আমার কাছে 1 টাকাও নেই। আমাকে কি দেবেন আপনি? জানি না, কিন্তু আজ তো আপনার জন্মদিন। কিছু দিতে হবে না। না দিলে ভালো লাগবে না। আচ্ছা মনে করুন আমি নিয়ে নিয়েছি। না, আমি দেব। নাসর বান্দা। আচ্ছা এমন কিছু দেবেন আমাকে যা কাউকে কখনো দেননি। যদি না দেন আপনার খবর আছে। রাইসা এসে কাজ করছিল তার রুমে। কিছুক্ষণ পর শাহরিয়াও আসলো। সে একটু করে কাজ করছে আর রাইসার দিকে আর চোখে তাকাচ্ছে। রাইসা বিষয়টা খেয়াল করে বলল, এভাবে লুকিয়ে দেখার কি আছে? সরি, আসলে সেজন্য না। তাহলে কি জন্য? উল্টাপাল্টা কথা বলেন কেন? আমি তো কারণ জানতে চাইছি। আমি একটা উপায় বের করেছি। কিসের উপায়? ওই যে আপনার গিফটের। তাই? তা কি পেলেন? পেয়েছি, দেব নাকি তাই বলেন? দেখি কি দিবেন দেন। বিদ্যুতের গতিতে রাইসার কপালে একটা চুমু খেয়ে পড়ল। বন্ধু হিসাবেই দিয়েছি, আমার কাছে তো টাকা নেই, এটা ছাড়া দেওয়ার কিছুই নেই। আর আপনি বললেন এমন কিছু দেব সে আগে কখনো কাউকে দেয়নি। কথাটা বলে শাহরিয়া 10 হাত দূরে গিয়ে দাঁড়ালো। রাইসা অবাক হয়ে মাঝায় হাত দিয়ে দাঁড়ালো। অগ্নি দৃষ্টিতে শাহরিয়ার দিকে তাকিয়েছিল আর দাঁতের উপর দাঁত চেপে রেখেছিল। রাইসা একটু শাহরিয়ার দিকে আগালে শাহরিয়া 2 পা পিছিয়ে যায়। রাইসা ইশারায় শাহরিয়াকে থামতে বলে। তারপর আরেকটু এগিয়ে গিয়ে রাইসা বলে, এটা কি হলো? সত্যি, আমি বন্ধু হিসাবে দিয়েছি। এত ভয় পাওয়ার কি আছে? আপনি যদি বকা দেন? বন্ধু হিসাবে দিলে ঠিক আছে। কিছু মনে করেননি তো? না, যান এখন বাকি কাজগুলো সেরে ফেলেন। ঠিক আছে। সন্ধ্যার পরপর সব মেহমান আসতে শুরু করে। পার্টিতে তুবাও আসলো। শাহরিয়া কাজের জন্য এদিক ওদিকে ছুটাছুটি করছিল। তুবা যে আসছে সেটা সে দেখতে পায়নি, কিন্তু তুবা শাহরিয়াকে দেখে ফেলে। রাইসাকে আলাদা একটা জায়গায় তুবা ডেকে নিয়ে বলে, শাওরিয়া এখানে কেন? আমি জানি তুমি এটাই বলবে। ও এখানে কেন? আমি রেখে দিয়েছি। তুই না বলেছিলি যে ও তোর কাছে নেই? আবার নিয়ে আসছি। আমার ওকে সহ্য হচ্ছে না, তুই চলে যেতে বল। শোনো, আমি ওকে ছেড়ে দেইনি, তোকে মিথ্যে বলেছিলাম। এমনটা করলি কেন? মন চাইলো ছেলেটার জীবন যদি পরিবর্তন করতে পারি। তুই কাজটা ঠিক করিসনি। সে তো তোর কাছে নেই, তুই এরকম করিস কেন? তুই ওকে চলে যেতে বল। না, আমার কিন্তু ভালো লাগছে না। ভালো না লাগলে চলে যা। তুই ছেলে চলে আমাকে চলে যেতে বলছিস? হ্যাঁ, অযথা একজনের সাথে এরকম বাড়াবাড়ি আমার পছন্দ না। তুবা রাগ দেখিয়ে রাইসাদের সামনে থেকে চলে গেল। তুবা বাসায় যাওয়ার কথা রাইসাকে বললেও সে বাসায় যায়নি। উল্টো শাহরিয়াকে খুঁজে বের করে তার সাথে কথা বলে। তুবা শাহরিয়াকে নিয়ে শাহরিয়ার সেই ছেলে কোঠার রুমে যায়। তুই এখানে কেন? আমাকে এখানে থাকতে দিয়েছে। সেটা বুঝাচ্ছি, তুই এখানে থাকবি কেন? উনি জোর করে রেখেছে। তুই এখনো চলে যাবি? যদি সে বলে এখনই যাব। রায়সা তোকে যেতে বলবে না, কিন্তু তোকে যেতে হবে। সে না বললে আমি যাব না। বাহ, তোদের মধ্যে দেখছি প্রেম রোগও হয়েছে রে। সেরকম কিছু হয়নি। তো যাবি না কেন? সে যেতে দিবে না তাই। আমি তোকে এই বাসা ছাড়া করব। সে আপনি পারবেন না, আর আমি এখানে থাকলে আপনার কি? এটা আমার ফুপুর বাসা, মানে আমারও। তুই এখানেও থাকতে পারবি না। এই বাসার সবাই আমার সাথে চালাকি করেছে, কিন্তু শেষ এই চালাকি করা আমি তোর কি হাল করি দেখ। তুবা চিৎকার করতে থাকে। নিজের হাতে জামার হাতার অংশের কাপড় ছিঁড়ে ফেলে। নিজের ঠোঁটে কামড় দিয়ে নিজেই জখম করে ফেলে। সময় যত যাচ্ছিল তুবার চিৎকার ততই বেশি হচ্ছিল। তুবা চিৎকারে বাসায় উপস্থিত সবার কানে পৌঁছায়। চিলেকোঠার মধ্যে শাহরিয়ার হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, আর দরজার সামনে সবাই এসে ভিতরে কি হচ্ছে সেটা জানার চেষ্টা করছে। তুবা যখন বুঝতে পারলো অনেকেই আসছে, তখন সে নিচে দরজা খুলে বাইরে আসে। এটা কি ঠিক করলি? আমি কিছু করিনি, যা করার ও করেছে। আমি জানি ভেতরে কি হয়েছে। শাহরিয়া এখন তো কোনো দোষ করেনি, তুই এমনটা না করলেও পারতি। বললাম তো আমি কিচ্ছু করিনি। ওই আমাকে ভেতরে নিয়ে জোর করে ধরলো। আর চুপ কর তুই। ঠিক আছে, আমি ইচ্ছে করেই করেছি। দেখি তুই শাওরিকে বাঁচা এবার।
তুই কিচ্ছু করতে পারবি না, ব্যাপারটা সবাই জেনে গেছে। বেচারা ঘরের এক কোণে জড়সড়ো হয়ে বসে আছে, কতটা ভয় পেয়েছে তুই জানিস? আমার জেনে লাভ নেই। তুই দেখতে থাক আমি রাইসা কি করতে পারি। তুবাকে দেখে সবার আর বুঝতে বাকি রইল না কি ঘটেছে। রাইসার বন্ধুগুলো শাহরিয়াকে মার দেওয়ার জন্য এগিয়ে গেলে রাইসা থামিয়ে দেয়। পরিস্থিতি ঠান্ডা করার জন্য রাইসা সবাইকে চলে যেতে বলে, আর সবাইকে বলে এটা তাদের ব্যাপার, তারা দেখবে। রাইসার বন্ধুগুলো চলে যাওয়ার পর তুবাকে নিয়ে আলাদাভাবে কথা বলে রাইসা। কথাটা বলে রাইসা চলে গেল তুবার সামনে থেকে। যাওয়ার সময় তুবার ব্যাগ আর ফোন কেড়ে নিয়ে রুমের মধ্যে আটকিয়ে রাখে। এরপর রাইসা তার বাবা মায়ের সাথে কথা বলে এটা যে তুবার চালাকি ছিল এটা বোঝানোর জন্য। রাইসা তাদের সাথে কথা বলে একটা কঠিন সিদ্ধান্তে পৌঁছায়, তুবার সাথে শাহরিয়ার বিয়ে দেবে। রাইসার বাবা মা মানা করলেও শাহরিয়াকে বাঁচানোর জন্য এটাতে তারা রাজি হয়। রাইসা আজই বিয়ের ব্যবস্থা করে তুবার বাবা মাকে না জানিয়ে রাইসা কাজী আর হুজুরকে ডেকে নিয়ে আসে। এদিকে তুবা রেগে মেগে আগুন। তুই কিন্তু বেশি বেশি করতেছিস। শাহরিয়াকে বাঁচানোর একটা পথ, তাছাড়া উপায় নেই। তুই যতই বলিস বিয়ে তোকেই করতে হবে, যদি না করিস তাহলে ভুলে যাব তুই আমার মামাতো বোন। রাইসার মেজাজ দেখে তুবা ভয় পেয়ে যায়। এদিকে শাহরিয়া এই বিয়ের কথা শুনে বেঁকে বসেছে। সে নাকি তুবাকে ভয় পায় অনেক। রাইসা তাকে আশ্বাস দিয়ে বলে সব ঠিক হয়ে যাবে। দুজনকে কোনো রকম রাজি করিয়ে রাইসা তুবার বাবার কাছে কল করে প্রথম থেকে সব সত্য বলে দিল, আর এই বিয়েতে তার মত দেওয়ার জন্য রিকোয়েস্ট করলো। এদিকে রাইসাকে সবাই আলাদা চোখে দেখে। রাইসার কথা তুবার বাবা পুরোপুরি বিশ্বাস করলো, আর শেষে বলল, এই মেয়ে আমার বাসায় যেন না আসে, এমন মেয়ে আমার দরকার নেই। মামা, আপনার যে একটু আসতে হবে আমাদের বাসায়। ঠিক আছে। তুবার বাবার আর রাইসার পরিবারের উপস্থিতিতে বিয়ে হলো শাহরিয়া আর তুবার। তুবার বাবা চলে যাওয়ার সময় তুবাকে খুব করে বকে আর বলে যায় সে যেন কখনো তার বাসায় না যায়। এই কথার পিষ্টে রাইসা তুবাকে একটু আশ্বাস দেয় যে এগুলো সব ঠিক হয়ে যাবে। আজকে বাসর করার জন্য রাইসা তার রুমটা ছেড়ে দেয়। রুমে তুবাকে রেখে রাইসা একটা কথা বলল, যা হবার হয়েছে, এখন নতুন করে সবকিছু শুরু কর। তুবা কোনো উত্তর করল না। রাইসার রুমে বাইরে এসে শাহরিয়াকে ভেতরে পাঠিয়ে দেওয়ার আগে শাহরিয়াকে বলে, খুব রাগী, তবে ভালোবাসতে শুরু করলে ওর থেকে কেউ এত বেশি ভালোবাসতে পারবে না। আর আপনিও একটু সাবধানে কথা বলবেন ওর সাথে, পরে সব ঠিক হয়ে যাবে। আমি প্রথম থেকেই বললাম এইগুলো করার দরকার নেই। তুবা আজ যা করেছে তার জন্য আপনার আর তুবার দুজনেরই সমস্যা হতো, এখন এটাই সমাধান ছিল। দেখেন, কোনো না কোনোভাবে আমাকে সে মেরে ফেলবে, আমাকে একদম সহ্য করতে পারে না। আমি তো আছি, তাই না? তবুও এখন আর একটা কথাও না, যান গিয়ে প্রেম শুরু করুন। কি বলেন এগুলো? আরে যান তো। রাইসা ধাক্কা দিয়ে শাহরিয়াকে রুমের মধ্যে পাঠিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। রুমের ভেতরে পরিবেশ থমথমে। বড় একটা ঝড়ের চারদিকে যেমন স্তব্ধ হয়ে যায়, পরিবেশটা তেমনই। শাহরিয়ার খেয়াল করলো তুবা রুমের খাটের এক কোণে দাঁড়িয়ে জোরালো শ্বাস নিচ্ছে। শ্বাস নেওয়ার শব্দ শাহরিয়াকে সিগন্যাল দেয়। তুবা এটা সহজভাবে মেনে নেয়নি। শাহরিয়া সোফায় বসে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকে। ঘন্টা খানেক পরিবেশটা এমনই ছিল। তুবা কিছু বলছে না, একভাবে এক জায়গায় দাঁড়িয়ে। শাহরিয়া আগের চেয়ে একটু চালাক হয়েছে, তাই মনে মনে বুদ্ধি আঠে যে তুবাকে আরো রাগানো যায় কিনা। শাহরিয়া গলা ছেড়ে বলল, তাহলে আমাদের হানিমুন কোথায় হচ্ছে? তুবার দিকে তাকিয়ে বলল। তুবা তখন অন্যদিকে তাকিয়েছিল। শাহরিয়ার কথাটা বলার পর আর চোখে শাহরিয়ার দিকে তাকায় তার রাগী মোড়ে। সেটা দেখে শাহরিয়া বলল, এখন কি আর করবেন? কালো হই বা কালোই জাম, আমাকে তো মেনে নিতেই হবে। আমি তো আপনার বর। তোকে আমি মেরে ফেলবো, কুত্তার বাচ্চা। মেরে ফেললে তো আর কিছুই করার নেই। মেরে ফেললে আমি না হয় বেঁচে যাব, কিন্তু আপনি যে বেঁচে থেকে মরে যাওয়ার মতো হয়ে যাবেন, সমস্যাটা বেশি হবে। তোকে আমি বর হিসেবে কখনো মেনে নিব না, এটা অসম্ভব। তো কবুল বলার কি দরকার ছিল? তোকে মেরে ফেলবো তাই। তাহলে দেরি করে লাভ কি? আমি মরার জন্য প্রস্তুত, এখনই কাজ সেরে ফেলুন। সময় হোক। এবার শাহরিয়া কিছুটা মেজাজ হারালো। অনেক, আপনার মতে আমি আপনার ক্ষতি করেছি? আমি তো ভালো মানুষ, তাই না? আমি চাই না আমার অশান্তি হোক। আপনি যেভাবেই হোক মেরে ফেলুন আমাকে। তুবা আর চোখে শুধু শাহরিয়াকে দেখছিল। মানিয়ে যখন নিতে পারবেন না, কবুল বলারও দরকার ছিল না। আমিও যে কেন বলতে গেলাম
আমি তো একটা ধর্ষক, আমি তো আপনার, আচ্ছা যাই হোক, বাদ দেন এইগুলো। আমাকে নিয়ে আপনার এত প্যারা নিতে হবে না। আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন, আমি আপনাকে এতটুকু কষ্ট দিব না, এখনো না, সামনেও না। এরও একটা গোপন কারণ আছে। জীবনে প্রথমবার আপনার কাছে সাহস করে ভালোবাসা প্রকাশ করেছিলাম। না, এবার থামতে হবে। অনেক সময় বকর বকর করেই যাচ্ছি। আপনি বিছানায় ঘুমান, আমি এখানে বসেই ঘুমাবো। তুই বাহিরে যা। দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়েছে, খুলতে পারলে চলে যেতাম। শাহরিয়ার কথা তুবা বিশ্বাস করল না। সে নিজে গিয়ে দেখল দরজা আসলেই বাইরে থেকে লাগানো কিনা। শাহরিয়া এই কারণে তুবাকে বলল, আপনার সাথে আমার একই রুমে থাকার শখ নেই, আমি আসতে চাইছিলাম না। রাইসা ধাক্কা দিয়ে আমাকে ভিতরে পাঠিয়ে তারপর দরজা লাগিয়েছে। আমি কালই বাসায় চলে যাব। আপনি বাসায় গেলে আপনার ঠ্যাং ভেঙে ফেলবে, তবে আমার সাথে গেলে কিছুই বলবে না। শ্বশুরমশাই আমার থেকে ক্ষমা চেয়ে আবার আমাকে দাওয়াতও করেছে। এই চুপ। সরি। তুই চুপ করবি? আচ্ছা চুপ করেছি। তোর জন্যই আমার জীবনে এত অশান্তি। একটা শান্তি চুক্তি করলেই তো হয়। এই কাইল্লা, কি বলি তুই? তোর সাথে সাথে শান্তি চুক্তি? শোন, আমি জানি তুই আমার রাগ ভাঙানোর চেষ্টা করছস। শোন, তোর উপর আমি রেগে নেই, তোকে আমি এমনিতেই সহ্য করতে পারি না। এটা জানি আমি। সত্য সব। তো বিছানায় শুয়ে পড়ো। তোকে বলতে হবে না, আমার সময় হলে আমি ঘুমিয়ে যাব। আমি সোফায় ঘুমাবো। তো ঘুমা। লাইট অফ করেন, লাইট অন রাখলে আমার ঘুম হয় না। লাইট অনই থাকবে। একটু বোঝার চেষ্টা করুন। তুবা উত্তর দিল না। যদি এই সময় বই থাকতো পড়তে পারতাম, ঘুম তো আর হবে না। কিসের বই পড়বি তুই? ওই যে আমার রুমে গিয়ে যেসব রেখে আসলেন। ও, লাইটটা অফ করেন না প্লিজ। তুবা মশারি টাঙিয়ে লাইট অফ করে শুয়ে পড়ল বিছানায়। এদিকে শাহরিয়াও ঘুমিয়েছে। মাঝরাতে রাইসা বাইরে থেকে দরজা খুলে ভিতরে আসে দুজনের অবস্থা দেখতে। এসে দেখল শাহরিয়া সোফায় শুয়ে কাঁদতেছে, তার অনেক ঠান্ডা লাগছিল। আর অন্যদিকে তুবা বিছানায় কম্বল মুড়ি দিয়ে আরাম করে ঘুম দিচ্ছে। রাইসা লাইট অন করলো, সাথে সাথে শাহরিয়া জেগে উঠল। আরে আমি, ভয়ে আবার চিৎকার দিয়েন না। ও আপনি? আমি ভেবেছি উনি। আপনি কম্বল নেননি কেন? একটাই তো, উনিই নিয়েছেন। আচ্ছা, ও কেমন ব্যবহার করলো? যেমনটা করে তেমনই। আমি জানি এখন এমনই হবে। আমাকে একদম সহ্য করতে পারে না। আচ্ছা, এইভাবে ওনার জীবন নষ্ট করে কি হলো? ওনার তো একটা ভালো বিয়ে হতো। আপনি এটা বুঝবেন না, এটা দরকার ছিল। আর হ্যাঁ, যদি বেশি কিছু করে ফেলে আপনার সাথে, তাহলে আমাকে জানাবেন। আচ্ছা। আর আমি কম্বল এনে দিচ্ছি আপনাকে। না ঠিক আছে। আমি দেখেছি আপনি কাঁপছিলেন একটু একটু। রাইসা একটা কম্বল নিয়ে আসলো। তাহলে আমি আসি, আপনি ঘুমান। আচ্ছা, ও হ্যাঁ, দরজার বাহিরে থেকে লাগিয়ে দিচ্ছি, কেমন? পরদিন সকালবেলা শাহরিয়া তুবার আগে ঘুম থেকে উঠে তার চিলেকোঠার রুমে যায়। সেখানে গিয়ে কিছুক্ষণ পরে তারপর দোকানে যাওয়ার সময় হওয়ায় একটু আগে নিচে আসে রাইসার কাছে। দোকানে যাব, কিন্তু আমার কাছে বুয়া খাবার নিয়ে যায়নি। আপনি কোথা থেকে আসলেন? আমার রুম থেকে। তুবা কই? উনি মনে হয় এখনো ঘুমাচ্ছেন। যান, ডেকে নিয়ে আসেন, সবাই মিলে একসাথে খাবো আজ থেকে। আমি ডাকলে আসবে না, আপনি যান একটু। বউ আপনার, দায়িত্বটা আপনাকে নিতে হবে। আমি তো আর সবকিছুই করতে পারবো না। আমি যাচ্ছি ডাইনিং টেবিলে, দ্রুত আসুন ওকে নিয়ে। শাহরিয়া রুমে এসে দেখে তুবা বিছানায় নেই। মনে মনে বলতে থাকে, সুন্দরী বউ কোথায় গেল? রাইসার রুমে অ্যাডজাস্ট ওয়াশরুম ছিল। সে ওয়াশরুমের দরজার কাছে যেতেই পানি পড়ার শব্দ পেল। শাহরিয়া বলল, আপনি কি ভিতরে? ভেতর থেকে কোনো উত্তর এলো না। এই যে আপনি কি ভিতরে আছেন? তারপরও কোনো উত্তর আসে না। শাহরিয়া খেয়াল করলো ওয়াশরুমের দরজাটাও একটু খোলা। তার মনের মধ্যে খটকা লাগলো। কি মনে করে দরজার কাছে গিয়ে দরজাটা খুলেই দেখলো তুবা শাওয়ার ছেড়ে মমির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। গায়ে তার জামা ছিল, তাই শাহরিয়া কথা বলার সাহস করলো। এদিকে শাহরিয়া যে দরজা খুলে তাকে দেখছে সেটা সে একদমই খেয়াল করেনি। শাহরিয়া দরজা ধরে উকি দিয়ে বলল, এভাবে গোসল করলে ঠান্ডা লেগে যাবে আপনার। কি হয়েছে? এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আবার বাইরে থেকে ডাকলাম, কোনো সারা শব্দ করলেন না। অন্য মনস্কে থাকা তুবার এবার হুঁশ ফিরল শাহরিয়া কথা বলার শব্দে।
তুবা অন্যদিকে ঘুরে বলল, এই আপনি কখন আসলেন? এই মাত্রই। এভাবে গোসল করছেন কেন? আমি যেভাবে গোসল করি তোর কি? তুই কি দেখতে আসছিস? এই যে আবার খেপে গেলেন। আমি কিছুই দেখতে আসিনি। আমি আপনাকে ডাকতে আসছি, খাওয়ার জন্য ডাকছে। তুই বাইরে যা। শাহরিয়া একটু দুষ্টুমি করে বলল, আচ্ছা, আপনি যেন কি দেখতে আসার কথা বললেন? কই কি বললাম তোকে? বাইরে যা বলছি। কুল ম্যাম, কুল। আমি সবকিছু দেখার অধিকার রাখি। তুই যাবি এখান থেকে? যাচ্ছি। শাহরিয়া হাসতে হাসতে রুমে এসে বিছানায় বসলো। কিছু সময় পর তুবা কাপড় চেঞ্জ করে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। শাহরিয়াকে বিছানায় বসা অবস্থায় দেখে বলল, তুই এখন এখানে কেন? হ্যাঁ, আপনার জন্য। আমি একা একা খেয়ে নিব। সে তো আমিও পারি। আপনাকে ছাড়া আমাকে একা খাবার দেবে না। রাইসাও বসে আছে আমাদের জন্য। তুবা কথাটা শুনে দাঁত কিরমিরিয়ে বলল, এখন আমাকে অসহ্যের সাথে সবকিছু করতে হবে। অসহ্যকে কেন বিয়ে করলেন? সেটা তো আমার কপালে দোষ। যাক, তাও ভালো, আমার দোষ না। তুই মুখে মুখে কথা বলা শিখে গেছিস। রাইসা শিখিয়েছে। সে যখন তোকে এত কিছুই শিখিয়েছে, বিয়েটা তাকে করলেই পারতি। কপালের লিখন তো ছিল আপনার সাথে। উফ, তুই বাহিরে গিয়ে দাঁড়া, আমি আসছি। আপনাকে ছাড়া আমি এক পাও নড়ব না। দেখ, ঠান্ডা মাথায় বলছি, আমি তোর সাথে খেতে যাব। তুই একটু সময় দরজার বাইরে গিয়ে অপেক্ষা কর। আপনি কি করবেন এখন? একটু কাজ আছে। কি কাজ আমাকে বলেন। সব কথা বলা যায় না। আমি আপনার বর, সব কথা শোনার অধিকার আমার আছে। কথাটা বলেই শাহরিয়া ভয়ে তার হাত দুটো দিয়ে গাল ঢাকলো। তুবার ভাবসাব খারাপ দেখে শাহরিয়া বাইরে এসে দাঁড়ালো। তুবাও বের হলো একটু পর। দুজনে একসাথে খাবার টেবিলের সামনে যেতেই কাজের বুয়া বলল, সবাই খেয়ে যে যাওয়ার মতন বের হয়ে গেছে, আপনারা খাইয়া নেন। রাইসা চলে গেছে? হ্যাঁ। আর ফুপা ফুপি? স্যার, ম্যাম গাড়ি নিয়ে বাইর হয়েছেন। শাহরিয়া দ্রুত একটা চেয়ার টেনে বসলো। একটা প্লেট নিয়ে নিজেই নিজের খাবার নিল। যেই না খাবার মুখে নিতে যাবে তখন দেখলো তুবা তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। শাহরিয়া কি যেন ভেবে খাবার মুখে নিল না। আবার হাত ধুয়ে নতুন একটা প্লেটে খাবার নিয়ে তুবার সামনে রাখলো। এইবার ঠিক আছে। আমাকে খাবার দিতে কে বলেছে? তাকিয়েছিলেন যেভাবে, ভাবলাম হয়তো। হয়েছে, আমি আপনার তাড়াহুড়ো দেখছিলাম। আমার তো কাজ আছে, তাই না? অনেক বেলা হয়ে গেছে, এত দেরি আমার কখনো হয়নি। শাহরিয়া দ্রুত খাওয়া শেষ করে দোকানে চলে গেল। আর সারাদিন তুবা বাসায় একা থাকলো। সন্ধ্যায় তার ফুফি ফিরল। তার কোলের মধ্যে গিয়ে কিছুক্ষণ দুঃখ করলো এই বিয়ে আর তার বাসায় যাওয়া নিষেধাজ্ঞার জন্য। এভাবে চলল তাদের একটা মাস। একদিন শাহরিয়া কাজ থেকে ফিরে দেখে তুবা মন খারাপ করে বিছানায় বসে কি যেন করছে। শাহরিয়া যে রুমে আসছে তা সে খেয়াল করেনি। শাহরিয়া তুবাকে বলল, আপনার যে আজ ভীষণ মন খারাপ। তুবা একবার শাহরিয়ার দিকে তাকিয়ে আবার আগের অবস্থায় ফিরে গেল। আমাদের বিয়ের 1 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আপনি আমার সাথে একটা বারও ভালোভাবে কথা বলেননি। আপনিও বেশ সমস্যায় আছেন, আমি জানি। আমি আপনার জন্য উপযুক্ত না। বিয়েটা তো দুজনের ইচ্ছার বিরুদ্ধেই হয়েছে। তাহলে একটা কাজ করি, আমরা দুজনকে মুক্ত করে দিই। আপনার জন্য আমার যে ক্ষতি হয়েছে তা কোনো কিছু দিয়ে পূরণ হবে না। আপনি এখন ডিভোর্সের কথা বলবেন, তাই না? তা না হয় হলো। তারপর আমার বাড়িতে আমার জায়গা নেই, আমার ফ্রেন্ড সার্কেল আমার থেকে দূরে। আমি লজ্জায় কারোর সামনে যেতেও পারবো না। আচ্ছা, আমি তো এত কিছু ফেরত পাবো না। আমি আপনাকে 2টা হেল্প করতে পারবো। কি কি? সেটা করে দেখবো, মুখে বলবো না। একটু অপেক্ষা করুন, আমি যাবো আর আসবো। শাহরিয়া বাহিরে চলে গিয়ে 8 ঘন্টা পর ফিরে এসে বলল, চলুন কোথায়? বাইরে ঘুরতে যাব। না, আমার ভালো লাগছে না। আরে সেজন্য যাব যাতে আপনার মন মেজাজ ভালো হয়ে যায়। আরে উঠুন তো। আপনি আমায় জোর করছেন। আজ পরিশেষ ভালো, সাহস পাচ্ছে জোর করার। তুবাকে নিয়ে শাহরিয়া বাইরে আসলো। শাহরিয়া রাইসার প্রাইভেট কারের ড্রাইভিং সিটে বসতেই তুবা বলল, ড্রাইভিং শিখে ফেলেছেন? হ্যাঁ, কিন্তু লাইসেন্স নেই। ও, কথা না বলে উঠে পড়ুন। তুবা সামনেই শাহরিয়া পাশে বসলো। এই রাতে এত ঘন কুয়াশার মধ্যে আমরা কোথায় যাচ্ছি? সারিরা, এটা কেমন কথা? এমনই তো কথা। চা খাবেন? খাওয়াই যায়। একটা টং দোকানের সামনে দাঁড় করিয়ে দুজনে চা খেলো। তারপর হাইওয়ে ধরে শহরের বাইরে চলে আসলো। কুয়াশায় তো বোঝাই যাচ্ছে না আমরা কোথায় আছি।
আপনাকে নিয়ে হারাতে এসেছি। আপনাকে আমি হারিয়ে যাওয়ার ইচ্ছে তো দূরে থাক, এক পা সামনে যাওয়ার ইচ্ছে নেই। সেটা আমি জানি। তো কোথায় যাচ্ছি সেটা বলুন। আমার গ্রাম। এই কেন? গ্রামটি একটু দেখে আসি, অনেকদিন হলো আসি না। না, আমরা সেখানে যাব না, আপনি কিন্তু বেশি বেশি করছেন। শাহরিয়া হুট করিয়ে গাড়ি থামালো। না বোন, হুট করে মাঝ রাস্তায় থামালেন কেন? আপনাকে এই নির্জন রাস্তায় মেরে ফেলবো। কি বলেন এগুলা? ভয় নেই, মজা করলাম। আপনাকে দিয়ে বিশ্বাসও নাই। তাই? আচ্ছা, আপনি আমায় তুই করে বলছেন না কেন? এখন ভেবে থেকে তুই শব্দ আসছে না, মন কেমন যেন খারাপ আছে। আপনি আপনি আপনার কথা শুনে চলেছি। আচ্ছা, জায়গাটা কেমন? বহু দূরে, আমি ঠান্ডা। আচ্ছা চলুন, এখন যাওয়া যাক। কোথায় যাবেন? দেখি। আচ্ছা দেখি আপনি কোথায় নিয়ে যান। তুবা গাড়িতে উঠে কিছুক্ষণ বসে থেকে ঘুমিয়ে গেল। এদিকে শাহরিয়া তুবার বাসার সামনে গাড়ি এনে দাঁড় করিয়েছে। তুবা তখনও ঘুম অবস্থায়। শাহরিয়া কয়েকবার ডাকার পর চোখ খুলল তুবা। চোখের সামনে নিজের বাসার ছবিটা চিনতে ভুল হলো না তুবার। এই এখানে আসলাম কেন? এমনি চলুন, ভেতরে যাওয়া যাক। না। কেন ইচ্ছে নেই? ইচ্ছে আছে, তবে ভয় করছে। বাবা তো মানা করে দিয়েছে। আজ আমি আপনার হয়ে কথা বলবো আর সব সমস্যার সমাধান করব। আর আমি বলেছিলাম যে আপনার জন্য 2টা কাজ করব, মনে আছে? তার মধ্যে এটা একটা। চলুন। শাহরিয়া তুবাকে জোর করেই বাসার ভেতরে প্রবেশ করে। তখন মধ্যরাত, বাসার সবাই ঘুমে। তুবার কাছে থেকে তুবার বাবার রুম কোথায় সেটা জেনে শাহরিয়া ডাকতে যায়। তুবা ভয় শাহরিয়ার সাথে যায়নি। রুমে এসে কয়েকবার নক করতেই তুবার বাবা দরজা খুললেন। শাহরিয়ার প্রথমেই সালাম দিয়ে বলেন, বাবা, আমি শাহরিয়া। ও, তুমি এখন এখানে এত রাতে? পেছনে এসে দাঁড়িয়েছে তুবার মা। আপনার মেয়ে ঘুম আসছিল না, সে বলল আপনাদের কাছে থাকলে তার ঘুম হবে। কথাটা শুনে তুবার মা পেছন থেকে কান্না করে দেয় আর শাহরিয়াকে পাশ কাটিয়ে চলে যায় তুবাকে দেখতে। এদিকে কথা বলতে বলতে শাহরিয়া আর তুবার বাবা তুবার কাছে আসে। বাসার সবার কথার শব্দে অন্য সদস্যরা ঘুম থেকে উঠে আসে। সবাই যখন তুবার সাথে কথা বলায় ব্যস্ত, তখন শাহরিয়া একপাশে দাঁড়িয়ে আছে। তুবার প্রতি পরিবারের মানুষের ভালোবাসা দেখছে। সবার কথাবার্তা যখন শেষের দিকে, তখন সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি দুঃখিত আপনাদের ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য। দুর্ঘটনাবশত আমাদের বিয়েটা হয়েছে, তবে স্বামী স্ত্রী যে এই সম্পর্ক সেটা তৈরি হয়নি, আর সেটার সম্ভাবনা কিভাবে তৈরি হবে আমি আসলে ওনার যোগ্য না। সেদিন রাইসা এইসব করেছে যাতে লোক কোনো কথা না বলতে পারে। এখন সময় অনেক হয়েছে, উনিও আমার সাথে থেকে একেবারে নিত্য। আমার জন্য ওনার অনেক কষ্ট হয়েছে। আমি আপনাদের ভালোবাসা আপনাদের কাছে ফিরিয়ে দিতে এসেছি। তুবা শাহরিয়ারের কথায় অবাক হলো। দেখুন, আমার পরিবার নেই, আমার মা বাবা কে আমি জানি না, আমার জন্মের ঠিক আছে কিনা আমি তাও বলতে পারবো না। আমাদের গ্রামে এক ভিখারি বুড়ি মহিলার কাছে বড় হয়েছি। উনি মারা যাওয়ার পর এতদিন পর্যন্ত নিজেকে একটা টানতে টানতে বড় হয়েছি। উনি মারা যাওয়ার পর এতদিন পর্যন্ত নিজেকে একা টানতে টানতে বড় হয়েছি। আপনারা আমাকে খারাপ মানুষ হিসাবে জানেন, কিন্তু আমি খারাপ কিছুই করিনি কখনো। তুবার সাথে ঘটনা ব্যাপারটা একটু অন্যরকম ছিল। আসলে আমি প্রথম দেখেই ভালোবেসে ফেলেছিলাম। সুযোগ পেয়েছিলাম তাকে চুরি করার, তবে চুরি করে ধরে রাখতে পারিনি। কিন্তু নিয়তি দেখুন, সে আমার বউ হলো। থাক এসব কথা, মূল কথা হলো যা হবার হয়েছে। আমি হুট করে এসে আপনাদের পরিবারের অশান্তি বাঁধিয়েছি। এখন সব অশান্তি শেষ হোক। তুবা এখন থেকে আপনার কাছেই থাকবে। তুবার বাবাই গিয়ে এসে বলল, ভেবে বলেছো তো? জি। ঠিক আছে, তুমি চলে যাও। শাহরিয়ার বাসার বাইরে আসতেই তাকে পুলিশ ধরল। শাহরিয়া কারণ জানতে চাইলে পুলিশ তাকে মেরে জিপে ওঠায়, তারপর থানায় নিয়ে যায়। পরদিন সকালবেলা রাইসা শাহরিয়াকে থানায় দেখতে আসে। আপনি আবার এখানে কেন? কি ঝামেলা বাঁধিয়েছেন? শাহরিয়ার মুচকি হেসে বলে, ঝামেলা অনেক আগেই বাঁধিয়েছি। ওই যে আমার যে দোকানের মালিক ছিল তাকে মেরে ফেলেছিলাম, সেই কেসে এখন এখানে আমি। কেন মেরেছিলেন? আপনি কি সব ভুলে যান? আমার ভালোবাসার মানুষটাকে নিয়েও খারাপ চিন্তা ভাবনা করেছিল তখন। আচ্ছা, শুনলাম তুবাদের বাসায় গিয়েছিলেন ওকে রাখতে, তো পুলিশ আপনাকে ধরলো কোথা থেকে? ওদের বাসার সামনে থেকে। তা এতদিন ধরলো না কেন?
আমি জানি না, আমাকে জানানোর কেউ নেই, আর আমার জানার প্রয়োজনও নেই। ফাঁসি হোক আর যাবজ্জীবন কারাদণ্ড, আমি সবটা হাসি মুখে মেনে নিব, কারণ তাকে মেরে ফেলাটা আমার সব থেকে বেশি কাজে দিয়েছে। আমার প্রিয় মানুষটা এই জন্যই বেঁচে আছে। আমি আপনাকে ছাড়ানোর ব্যবস্থা করছি। আমি আপনাকে চিনি না, আপনার এত কিছু করতে হবে না। আমি আমার জীবন নিয়ে ক্লান্ত। আমি এখানে থাকলে ভালো থাকবো। মুক্ত জীবনটা আমার কাছে কারাগার থাকার মতো মনে হবে। আপনি চলে যান, আমাকে আমার বাঁচতে দিন, আমাকে আমার মতো থাকতে দিন। কথাটা বলে শাহরিয়ার ভিতরে চলে গেল। এরপর আর শাহরিয়ার কোনো খোঁজ রাখেনি কেউ। শাহরিয়াই মানা করেছিল। প্রায় 10 বছর পর শাহরিয়ার কারাগারে জীবন শেষ হয়। যেদিন ছাড়া পায় সেদিন কারাগার থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, আবার সেই অসহ্যকর পৃথিবীটাকে সহ্য করতে হবে। কথাটা বলে চোখ বন্ধ করে ফেলে। আমি আপনার জন্য অপেক্ষা করতে করতে বুড়ি হয়ে গেলাম। শাহরিয়ার চোখ খুলে দেখলো তার পরিচিত মুখ। আপনি? বাসায় চলো। আরে হুট করে কোথা থেকে আসলেন? আবার বলেন বাসায় চলো। আমি তোমার বউ। কি বলেন এগুলা? আমি আপনাকে তো আপনার বাবা মায়ের কাছে রেখে এসেছিলাম, আপনাকে আমি মুক্ত করে দিয়েছি। না, আপনি ডিভোর্স পেপারে সাইন করেছেন, না আমাকে মুখের ওপর তালাক দিয়েছেন। বিয়ে নেবে ফাজলামি, তাই না? চলুন বাসায়। না। আবার না বলে? আমি কিন্তু এখন পুলিশের চাকরি করি। তো? তো বোঝেন না, অনেক ধরনের শাস্তি দেওয়া শিখেছি। বেশি বুঝলে খবর আছে। এতগুলো বছর পার হলো, আপনি একটা বিয়ে করে নিলে কি হতো? আমার জীবনে একটা বিয়েও একটা। বাসায় চলুন। বাসায় গিয়ে কি হবে? বাসর করব। সি সি। আবার ছিছি কিসের? আমি সাজিয়ে রেখে এসেছি। খুব তাড়াতাড়ি আমার একটা বেবি লাগবে। আপনার মুখে কিছুই আটকায় না? মুখে কিছু আটকায় না, তবে আমি 10 বছর আগে তোমাকে আটকে গিয়েছি। কথাটা বলে তুবা শাহরিয়াকে জড়িয়ে ধরে। বাসে এসে শাহরিয়া দেখলো এলাহি আয়োজন। একের পর এক শাহরিয়া সারপ্রাইজ পেতে থাকে। সবকিছু যে তুবা করেছে তা বুঝতে পেরেছে শাহরিয়া। সেদিন রাতে বসার ঘরে তুবার উরুর উপর মাথা রেখে শুয়ে আছে শাহরিয়া। শাহরিয়া মাথা রাখতে চাইছিল না, তুবা জোর করে এমন করে রেখেছে। তুবা মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তুমি আমাকে বাঁচাতে এতদিন কারাদণ্ড ভোগ করেছো, আর আমি তোমায় ফিরে আসার অপেক্ষায় প্রগুনেছি। তুমি জানলে অবাক হবে, আমার বাবা ইচ্ছে করে তোমাকে ধরিয়ে দিয়েছিল। তারপর যখন শুনলাম ওই কারণে তুমি কারাগারে, তখন আমার ভাবনার পরিবর্তন হলো। আমি ভাবলাম সব সমস্যা মিটিয়ে তুমি আমার কাছে ফিরে আসো। তাহলে আপনি আমাকে এখন অনেক ভালোবাসেন? অনেক। আমি তো তাহলে নতুন কারাগারে। এইগুলো কি কথা? এটা কারাগার মনে করবে না, এটা তোমার পৃথিবী। এখন এসব কথা ছাড়ো, আমার একটা বেবি লাগবে, এনে দাও। কোথা থেকে এনে দিব? ও মা, তুমি জানো না? না। কেমন বড় আমার। আচ্ছা দাঁড়ো,